রাজনীতিটা অশিক্ষিতে ভরে গেছে। যত রাজ্যের অশিক্ষিত এসে জুটেছে রাজনীতিতে। এইভাবেই আমরা সাধারণ মানুষ পথে ঘাটে আলোচনা করি, তর্ক বাঁধায়, ঝগড়া করি। এটা ভেবেই নতুন যুগের শিক্ষিত যুবক-যুবতীরাও আর রাজনীতির সঙ্গে যুক্ত হতে চায় না। শিক্ষিত ছেলেমেয়েরা আজকাল সবাই কাজের তাগিদে ব্যাঙ্গালোরমুখী হচ্ছে। কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালোর আজ শিক্ষিত যুবক-যুবতীদের একটা ফাইনাল ডেস্টিনেশন হয়ে গেছে। শিক্ষার দৌলতের প্রযুক্তিতে এই ব্যাঙ্গালোর এতটাই এগিয়েছে যে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় একে। স্থানীয় কর্ণাটকের যুবক-যুবতীরা ব্যাঙ্গালোরের এই শিল্প সম্ভাবনাকে প্রথমে উস্কে দিয়েছে, তারপর ধীরে ধীরে সারা দেশ থেকে মেধাবীরা এই স্থানে এসে জুটেছে। কিন্তু কর্ণাটকের শিক্ষার চিত্রটা স্বাধীনতার পরে এরকম ছিল না। শিক্ষার হার ছিল মাত্র ৭%, 7%। ১৯৫৪ সালে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর চেষ্টায় মাত্র ১০ বছরে শিক্ষায় কর্ণাটকের শিক্ষার হার গিয়ে পৌঁছায় ৩৭%। এই ম্যাসিভ ট্রানজিশন তিনি ঘটান রাজ্যে ১৮,০০০ প্রাথমিক স্কুল খুলে। এরপর মধ্য ও উচ্চশিক্ষার পরিবেশ নির্মাণেও তিনি সরকারি পৃষ্ঠপোষকতার ভূমিকা গ্রহণ করেন। ১৯৬০ সালে দরিদ্র শিক্ষার্থীদের কথা ভেবে তিনি প্রাথমিক স্কুলে মিড ডে মিল লাঞ্চের ব্যবস্থা করেছিলেন। এই প্রকল্পই ছিল সারা ভারতবর্ষে মিড ডে মিল স্কিমের পথপ্রদর্শক। এই মুখ্যমন্ত্রীর চেষ্টায় সেদিন কর্ণাটক আজকের ব্যাঙ্গালোরের ভিত্তি নির্মাণ করে দিয়েছিল। বর্তমানে ২০২৫ সালে কর্ণাটকে প্রাথমিক স্কুলের সংখ্যা ১৯,৬০৩, যার মধ্যে ১৮,০০০ তিনি নির্মাণ করে গেছিলেন। তার ক্ষুরধার এবং দূরদর্শী বুদ্ধি তাকে ভারতীয় রাজনীতির কিং মেকার হিসেবে পরিচিতি দিয়েছিল। পার্লামেন্টে তিনি যখন তথ্যবহুল বক্তব্য রাখতেন তখন যেন পিন ড্রপ সাইলেন্ট হয়ে যেত। স্বাধীনতা সংগ্রামী হিসেবে তার সুপরিচিতি একটা সময় তার সামনে এনে দিয়েছিল দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ। কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি, কারণ সেটা হলে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে জগৎজোড়া তাচ্ছিল্য ও ঠাট্টা তামাশা হতো। তিনি ছিলেন প্রথাগত শিক্ষার মাত্র ক্লাস 3 পাস, অথচ তিনি শিক্ষার জন্য করে গেছেন একটা হারকুলিয়ান টাস্ক। তার সততা এমনই যে মৃত্যুকালে তার সম্পত্তির পরিমাণ ছিল মাত্র ১৩০ টাকা। তার নাম চিরস্মরণীয় কুমারাস্বামী কামরাজ, যিনি কে কামরাজ নামে বিখ্যাত ছিলেন। আর আজকালকার যুগে শিক্ষিত থেকে শিক্ষিত রাজনীতিবিদ, সরকারি আমলা, সবাই নয়, একটা অংশ, তারা শিশুদের পাতের খাবারের টাকাও চুরি করতে বিন্দুমাত্র লজ্জাবোধ করেন না। রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক স্তরে সামাজিক মূল্যবোধ যে মধ্যযুগীয় পর্যায়ে নেমেছে, তার আর বিশেষ ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। সুতরাং এটা বলা চলে যে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সামাজিক মূল্যবোধের গভীরতার কোনো বিশেষ সম্পর্ক নেই। মানুষের মূল্যবোধ তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে যে সমাজ ব্যবস্থার মধ্যে সেই মানুষের মূল প্রথিত রয়েছে। মূল্যবোধের সমাজ ব্যবস্থার কোনো পরিবারে শিশু লালিত হলে সে হবে মানুষ। তাই সমাজ নামক ব্যবস্থাকে মূল্যবোধে আঁকড়ে আমাদের যত্ন করে সংরক্ষণ করতেই হবে।